আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী ভাই এবং বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে এই ভিডিওতে একটা লাইক করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবম পে স্কেল যদি সরকার গেজেট প্রকাশ করে তাহলে সবথেকে বেশি লাভবান কারা হবে? এই বিষয় নিয়ে আপনারা অনেকেই হয়তোবা জানেন এবং অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমি আছি। খুব ছোট্ট করে ভিডিওটা বানানোর চেষ্টা করব। সো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সেই সঙ্গে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানেন যে বাংলাদেশের সরকারি চাকরির যে বিধান অনুযায়ী মোট ২০টি গ্রেড আছে ১ থেকে ২০তম গ্রেড। যেখানে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত যারা চাকরি কর্মরত করেন বা যারা চাকরি করেন তাদের বেতন এবং যা ২০ থেকে ১১ থেকে ২০ গ্রেডে যারা আছেন তাদের বেতনের মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ। যেখানে ৳৭৮,০০০ ফার্স্ট বেসিক এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেসিক হলো ৳৮,২৫০। এই বেসিকটাই যদি আপনি চিন্তা করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে সেই সময় থেকে কতটা বৈষম্য আকারে আমাদেরকে বা যারা নিম্ন গ্রেডের কর্মচারী কর্মকর্তা আমরা যারা আছি তাদেরকে আসলে কতটা হেয় প্রতিপন্ন করা হয়েছে। তো এই বিষয় নিয়ে আমার আর কোনো কিছু বলার নেই। ২০১৫ সালে সরকার যে ৮ম পে স্কেল দিয়েছিলেন তারপরে যে এখন ২০২৬ সাল চলে, এই বিগত ১১ বছরের মধ্যে কিন্তু সরকারি চাকরিজীবীদের আসলে আর তাদের দিকে ফিরেও তাকানো হয়নি। এই যে ২২ লাখ প্রজাতন্ত্রের কর্মচারী আছে তাদের স্ত্রী, সন্তান, পিতামাতা সহ প্রায় ১ কোটির বেশি মানুষ এই ২২ লাখ কর্মচারীর সঙ্গে আসলে তাদের জীবন জড়িত। এই ১ কোটি মানুষের চিন্তাভাবনা কিন্তু কখনোই সরকার করেনি। আপনি যদি বিগত সরকারের এমপি মন্ত্রীদের বিভিন্ন দেশের পাচারকৃত অর্থ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে জনগণের টাকা তারা কিভাবে আত্মসাৎ করে আসলে সেভ এক্সিট নিয়ে দেশ থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি, আপনি যারা আমরা সরকারি চাকরি করি, আমরা কিন্তু সেই আগের জীবন নিয়েই আছি। প্রতি বছর নির্বাচন আসে। ৫ বছর পর, পর নির্বাচন আসে, সরকার চেঞ্জ হয়। নতুন সরকার ক্ষমতা আসে, প্রতিশ্রুতি দেয়। বাট আমাদের প্রতিশ্রুতি বা আমাদের যে দাবি বা আমাদের যে মৌলিক অধিকার সেইটা থেকে আমরা কিন্তু সবসময় বঞ্চিত হই। আমি এটা বলব না যে আপনারা সরকারি চাকরি যারা করেন তারা সরকারের এগেইনস্ট এ যে কোনো আন্দোলনে জড়িত হন। এই কথাটা বলা আসলে কতটুকু যুক্তিসম্মত এটা আমার ছোট মাথায় কোনোভাবেই কাজ করে না। তবে আমি যতটুকু বুঝি যে যতটুকু বিনয়ের সঙ্গে পারা যায় আলোচনা সাপেক্ষে আপনাদেরকে সেই সমস্ত কর্মকর্তাদের বোঝাইতে হবে যেই সমস্ত কর্মকর্তারা আপনার থেকে ১০ গুণ বেশি সেলারি পেয়ে থাকে। একই বাজার থেকে একজন সচিব যখন বাজার করেন গরুর মাংস তার জন্য ৳৮০০ কেজি, একজন এমসি বা সুইপার সে যখন বাজারে যায় তার জন্যও কিন্তু গরুর মাংস ওই ৳৮৫০ কেজি। তো ওইখানে বাজারে যেয়ে কে বড় চাকরি করে, কে ছোট চাকরি করে, কে কত গ্রেডের চাকরি করে সেই হিসেব করে কিন্তু দোকানদার আপনার থেকে কোন রকম বাজার সদাইয়ের বিল আসলে কম বেশি করে নেবে এরকমটা কোনো সুযোগ নেই। এখন আমার কথা হচ্ছে আমি যে চাকরিটা করি সেইখানে আমি যে টাকা সেলারি পাচ্ছি আমার ৪ জনের পরিবার নিয়ে চলাটা খুবই দুষ্কর। মাসের ২০ তারিখের পরে বেশিরভাগ কর্মচারীরই পকেট একদম খালি হয়ে যায়। বাকি ১০ দিন আপনি ধার দেনা করে চলবেন। ইভেন আপনার ফ্যামিলিতে যদি কোনো রকম কেউ অসুস্থ হয়ে যায় ২০ তারিখের পরে আপনি যে তাকে ডাক্তার দেখাবেন, একটা ওষুধ কিনে খাওয়াবেন সেই অবস্থাটা কিন্তু নিম্ন গ্রেডে যারা চাকরি করেন সেই সমস্ত কর্মচারীর নেই। বিশেষ করে যারা ১৫ থেকে ২০ গ্রেডের মধ্যে চাকরি করেন তাদের অবস্থা সত্যিই খুব ভয়াবহ। তবে হ্যাঁ, কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আছেন যাদের জন্য কিন্তু পুরো জিনিসটা ভেস্তে যাচ্ছে। একটা মানুষ অসৎ কখন হয় জানেন? একটা মানুষ তখনই অসৎ হয় যখন তার অভাব থাকে। অভাবে স্বভাব নষ্ট। আপনি যখন আমার বেতন বাড়াবেন না, তখন আমি নিশ্চয়ই আমার এই বেতন বা আমার উপার্জনকে একটু বাড়ানোর জন্য আমি যেকোনো পন্থা সহজ যেই পন্থাগুলো আছে সেটা অবলম্বন করব। যদি সেইটা আ আপনার আন আনলিগ্যাল ও হয়, সেটা আমার কাছে তখন লিগ্যাল মনে হবে। কারণ আমার পেটে যখন ক্ষুধা থাকবে তখন আমি এই কাজগুলো করব। এজন্য সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে যে দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হোক। আপনারা জানেন যে নতুন যে পে কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন সেটাতে সর্বনিম্ন বেসিক ধরা হয়েছিল ২০,০০০ সামথিং এরকম একটা আশেপাশে যেখানে আপনি সবকিছু মিলিয়ে ইন টোটাল ৳৪২,০০০ সেলারি আর আ দেয়ার কথা বলা হয়েছে। এই যে ৳৪২,০০০ সেলারির কথা বলা হয়েছে এইটা শুনে কিছু গণমাধ্যম এই নিউজটাকে এত পরিমাণ বড় করেছে, আমরা যারা ছোট
লেভেলে যারা চাকরি করি তাদের বাসা ভাড়া অলরেডি ৳৫০০ করে বৃদ্ধি করা হয়েছে। এই যে মিডিয়ার একটা ট্র্যাজেডির ভিতরে আমরা সরকারি কর্মচারীরা পড়ে গেছি। এই মিডিয়ার লোক কিন্তু এই বাসা ভাড়া বা নিত্য প্রয়োজনীয় জিনিসই বাড়ানোর ভিতরে যে একটা সিন্ডিকেট আমরা বলি না? এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে প্রত্যেকটা মিডিয়ার লোক দায়ী আছে। কারণ তারা এই নিউজটাকে এমনভাবে ছড়িয়েছে, ফাঁড়িওয়ালা, সবজি বিক্রেতা সবাই মনে করছে সরকারি কর্মচারীদের বেতন মনে হয় সত্যিই বৃদ্ধি হয়ে গেছে। তো যেইখানে আমি আগে বাসা ভাড়া দিয়ে থাকতাম ৳৮,০০০, সামনের মাস থেকে আমাকে আরো ৳৫০০ বেশি বা ৳৮,৫০০ বাসা ভাড়া দিয়ে আমার দিন দৈনন্দিন জীবন চালাতে হবে। সেইখানে আমার ১ মাসের সেলারি যে ৳২০,০০০ ছিল, সেই ৳২০,০০০ ই থাকবে বাট আরো দৈনন্দিন খরচ দিন, দিন বেড়ে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় রমজান মাসে মুসলিম কান্ট্রি গুলোতে রমজান মাসে সবকিছুর দাম কমিয়ে আনা হয়। বাট আমরাই একমাত্র দেশ বা আমাদের দেশই একমাত্র দেশ যেখানে রমজান মাসে লেবু যেই লেবু ৳১০ বা ৳৮ পিস ছিল সেই লেবু ৳২৫, ৳৫০ পিস হয়ে যায়। তো যাই হোক এই যে বাজার সিন্ডিকেট তারপরে অনেকগুলোর কথাই বললাম। তো এই সবকিছুর পিছনে কিন্তু আপনার আমার জীবনের চাকা একমাত্র ঘুরবে যদি একটা পে স্কেল হয়। এখন বলি যে পে স্কেলে সবথেকে বেশি লাভবান কারা হবে? আপনি হয়তো মনে করতে পারেন যে, যে মানুষটা ২০ গ্রেডে চাকরি করে সেই মানুষটাই হয়তোবা পে স্কেলে সবথেকে বেশি লাভবান হতে পারে। এইরকম যদি ভেবে থাকেন তাহলে আপনি সবথেকে বড় বোকার স্বর্গে বাস করেন। দেখেন যে ১ম থেকে ১০ গ্রেডের যে পে স্কেলের যে মানে দাবি আদায় যে পরিষদ যেই পরিমাণ দাবি বেতন বেসিক তারা দাবি করেছে ১ম থেকে ১০ম গ্রেডের, সেই বেসিক যদি আপনি চিন্তা করেন, আপনার ৬ মাসের বেতন যদি ৳৪২,০০০ ও ধরি, আপনার আপনার ৬ মাসের বেতন কিন্তু বা ৪ মাসের বেতন এরকম আশেপাশে ওই মূল বেতনই হবে আপনার ওই ১ম গ্রেডের বেসিক সমতুল্য। তো ওই ১ম থেকে ১০তম গ্রেডে যারা আছেন তারা সবসময় লাভবান হবেন। এটা আমরা জানি বাট নিম্ন পদে যারা চাকরি করি আমরা তাদের হয়তোবা অভাব লাঘব কখনোই মিটবে না। এজন্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে উচ্চ পদে যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে একটু ভাববেন যে আপনারাও যে বাজার থেকে বাজার করছেন আমরাও সেই বাজার থেকে বাজার করছি। আপনাদেরও হয়তো ৩-৪ জন বা ৫ জনের ফ্যামিলি, আমাদেরও ৪-৫ জনের ফ্যামিলি। তো এই সমসাময়িকে বাজারের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই সময়ের মধ্যে আসলে আমরা এগুলা নিয়ে নিজেদেরকে সহ এই পরিবারকে নিয়ে চলাটা সত্যিই খুব কঠিন। আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি যেটা আসলে পাবলিকলি বললে কেউ বিশ্বাসই করবে না বা বুঝতেও চাইবে না। সরকারি কর্মচারীরা যে কতটা নিকৃষ্ট মানের জীবনযাপন করতেছে বর্তমান বিশেষ করে যারা ওই ১৫ থেকে ২০ গ্রেডের মধ্যে যারা আছেন তারা আমার এই কথাটা বুঝবেন বা আমার এই কষ্টটা বুঝবেন। তো বারবার সরকারের বিভিন্ন রকম অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারা এখনো পর্যন্ত ইতিবাচক। তবে বারবারই যেই সবথেকে বেশি অজুহাত যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি আমাদের দেশের। আমাদের দেশের অর্থনীতির অবস্থা কেমন আছে না আছে সেটা অর্থনীতিবিদ যারা আছেন তারাই জানেন। তবে আমার মনে হয় যে নতুন পে স্কেল যদি আপনারা শতভাগ এই মুহূর্তে দিতে নাও পারেন, 60 বা 70% যদি আ দিতেন এই রমজানের ঈদের আগেই যদি আমাদের একটা ব্যবস্থা করে দিতেন তাহলে হয়তোবা এই ঈদটা আমরা আমাদের পরিবারকে নিয়ে একটা খুশিতে কাটাইতে পারতাম। তো অধমের কথা জানি না কোন পর্যন্ত যাবে। আপনারা বেশি, বেশি করে এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার কথা যদি যুক্তিসঙ্গত মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ আর বেশি কথা বাড়াবো না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।